আমরা আমাদের আজকের আলোচনায় 2022 সনের দ্বিতীয় ষান্মাসিক পরীক্ষা যেটা হয়েছিল ইন্সপেক্টরশিপের, তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব 2022-এর। তো আমরা দোয়া করি আমাদের সাথে আছেন রুহুল, কালকে প্রথম ইন্সপেক্টরশিপ পরীক্ষা দিতে যাবেন। তো আমরা দোয়া করি রুহুল যেন কালকে ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং তার জন্য সফলতা আসে। কি রুহুল, ঠিক আছে? ইনশাল্লাহ স্যার, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা হ্যাঁ, স্যার। যা হোক, দেখলাম যে মোটামুটি পরেও আবার প্রকাশ করে কম, ওর ভিতরে ভিতরে অনেক বুদ্ধি। হুম। ও প্রকাশ করে কম করে, ওর ব্যাটসম্যানটা এখন আরএল টারেল হয়ে গেছে, ও বুড়া বয়সে। ওই ছিল আমার এক সময় প্রোটেকশনের মুন্সি। তো এখন এই ভদ্রলোক, এখন কি তুমি মুগদা থানায় না? স্যার মুগদা থানায় অল্প কয়েকদিন হয়েছে গেছি স্যার, 3 মাস তুমি কালকে আগে রাত্রেবেলা, খিলগাঁও। কালকে রাত্রেবেলা তুমি আহ, আমার জন্য খাবার রাখো, রেকর্ডে থাকলো। আর তোমার বাসা কোথায় সেটা বলো। বাসা স্যার আমার খিলগাঁও স্যার। কিলগা তুমি, তোমার বাসায় তো যেতে পারবো না, তুমি আমার এখানে চলে আসো এক প্যাকেট খাবার নিয়ে, তাহলে রান্না বাড়া করা লাগবে না আমার। ঠিক আছে? তুমি আমার সাথে জি কালকে স্যার, ক্লাস আল্লাহ করবা রাত্রেবেলা। গল্প শেষ, আমরা আলোচনায় চলে যাই। তো আমরা সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম গতকালকে, সেটি ছিল আমাদের যে সাজাপ্রাপ্ত কয়েদি কত ধরনের হয়ে থাকে, তাদের পরিবহনের বিষয়। আমি একটা জিনিস সবাইকে বোঝাতে পারি না, একটা প্রশ্ন আসে বা সমাবেশ। এবার ইন্সপেক্টরশিপে আসছিল যে একটি অবৈধ জনতা ছাত্র ভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নিতে পারেন। প্রশ্নটা আসছিল যে একটি বৈধ জনতা কখন অবৈধ জনতায় পরিণত হয়, একটি বৈধ জনতা কখন অবৈধ জনতায় পরিণত হয়। একটি বৈধ জনতা অবৈধ জনতায় পরিণত হয় এ সম্পর্কে বলা হয়েছে প্যানাল কোডের 141 ধারায়। তাহলে সেখানে আরেকটা কথা প্রশ্ন এসেছিল, সেটি হলো সভা সমাবেশ, শোভাযাত্রা, মিটিং মিছিল নিয়ন্ত্রণে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন বা পুলিশের ক্ষমতা। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসে। আমার কাছে ইন্সপেক্টরশিপের প্রশ্ন আছে বিগত 20 বছরের প্রশ্ন যদি দেখি, প্রত্যেক বছরে কম বেশি আসে এটা ইন্সপেক্টরশিপে। এবং সেক্ষেত্রে এএসআই সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দেয় তাদেরও আসে। এবং এটিএসআই পরীক্ষাও আমি প্রশ্নটা দেখেছি, কিন্তু আমরা বারবার ভুল করি। প্রশ্ন হলো সভা সমাবেশ, শোভাযাত্রা, মিটিং মিছিল নিয়ন্ত্রণে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করতে পারে বা পুলিশের করণীয় কি। তো এখানে আমাদের মাঝে দেখা যায় অনেকগুলো ধারা দিয়ে দেয়। এ ধারা দেওয়ার মানেটা আমি বুঝি না। কিরকম ধারা দেয়, কেউ কেউ আমাকে বলতে পারবা ধারাগুলো একটু কিরকম দেয়? কেউ বলতে পারবা একটু? নাজমুল কিংবা অন্য কেউ বলতে পারবা কি কি ধারা দেয় এখানে, রাশেদ, মালিকুল, কেউ বলতে আচ্ছা, পারবা? সিআরবিতে 127, 28, পিআরবি 142, 43, আচ্ছা, 41, ওই দেখো 145। এই প্রশ্নটা ভালো করে তোমরা বইয়ের মধ্যে দেখো, যাদের কাছে বই আছে পুলিশ আইন বের করো। তোমার রুহুল, এটা তোমার জন্য জরুরি কালকের পরীক্ষায়। সভা সমাবেশ, শোভাযাত্রা, মিটিং মিছিল নিয়ন্ত্রণে পুলিশের করণীয়, পুলিশ কি ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই প্রশ্নের উত্তর শুধুমাত্র পুলিশ আইনের 30-এর 1, 2, 3, 4। পুলিশ আইনের 30-এর এক, জি স্যার, দুই, তিন, দেশের চার বাইরে এর যাবেই বাইরে না কোনো স্যার। ধারা আসবে না। জি স্যার, এটা হলো সঠিক উত্তর। একমত। অথচ এখানে জি স্যার। 40টা ধারা দিয়ে আসল কথাটা লেখা নেই। কি বলা আছে এখানে? প্রথমে যে কথাটা বলা আছে যে পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার জনসাধারণের চলাচল রাস্তায়, শোভাযাত্রা, মিটিং মিছিল, জনসমাবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কোন রাস্তা দিয়ে যাবে সেটা নির্ধারণ করে দিতে পারবেন। দ্বিতীয়ত বলা আছে যে যদি কোনো মিটিং মিছিল শান্তিভঙ্গের আশঙ্কা থাকে বলে মনে করেন জেলা ম্যাজিস্ট্রেট, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট ওই সকল ব্যক্তিকে বলবেন যে আপনারা পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে সভা সমাবেশ করবেন। তিনে যে কথাটি বলা আছে যে লাইসেন্স দিতে পারবেন। চাইরে কি বলা আছে দেখো, পুলিশ সুপার লাইসেন্সের শর্ত অনুযায়ী বিশেষ বিশেষ পর্বে এই সভা সমাবেশ কোন দিকে যাবে, মিছিলটা কোন দিকে যাবে না যাবে, এটা তিনি নির্ধারণ করতে পারবেন। গান বাজনা হবে কি হবে না,
অনুমতির ক্ষেত্রে তিনি এই সকল দিক নির্দেশনা দিতে পারেন। প্রশ্ন আসলো পুলিশ আইনের 30-1 থেকে 4, তুমি পিআরবি 14টা ধারা দিলা, তুমি পাইলা কোথায় ওখানে? তার মানে তারা প্রশ্নটা বোঝে নাই। আমার সাথে তোমরা কি একমত আছো? জি স্যার। সঠিক স্যার, এই ভুলটা ভেঙে গেছে স্যার, সঠিক। না, ভুল ভাঙার কিছু নাই, বই বের করো, বই ছাড়া কোনো কথা হবে না। প্রশ্ন আসছে সভা সমাবেশ, শোভাযাত্রা, মিটিং মিছিল নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণ মানে কি? এর বাইরে তুমি যেতে পারবে না। ছত্রভঙ্গের কথা বলা হয়নি এখানে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। আগে আমরা দেখি না জানি। যখন মিটিং করি, আমরা রাস্তায় ব্লক দিয়ে দেই, এদিকে যাওয়া যাবে না, ভিআইপি রোড বাম দিকে যান। এই পুলিশ আইনের 30-এর মধ্যে এই কথাগুলো বলা আছে। একটা লোক যখন স্যার, একটা লোক যখন পুলিশ সুপারের কাছে আবেদন করে যে আমরা একটা রাজনৈতিক দল বা আমরা একটা অনুষ্ঠান করব, তখন পুলিশ সুপার এদেরকে একটা অনুমতি দেন যে আপনারা অনুষ্ঠান করবেন কিন্তু এই কাজগুলো করতে পারবেন না। কোনো বিশৃঙ্খলা করা যাবে না, রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না, মানুষের যানবাহনের ক্ষতি করা যাবে না, রাস্তার চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না, মানুষের বিরক্তিকর কোনো কাজ করা যাবে না। এগুলো শর্ত দিয়ে থাকেন। কে দেন? পুলিশ সুপার দেন। তো এই শর্তগুলো দিয়ে দিচ্ছেন তাদেরকে। এরপরে এই মিছিলটা কোন দিকে যাবে, কোন দিকে ডাইভার্ট করবে, সম্পূর্ণ দায় দায়িত্ব নির্ভর করে পুলিশের উপরে, জেলা পুলিশ সুপারের উপরে। মহানগরের প্রশ্ন না এটা। তাহলে সেখানে আমরা সিআরপিসির 127-28 কি প্রশ্ন আসছে যে একটি আইনি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়? সিআরপিসির 127 দিছে। আরে বাবা, যদি 141-এর জন্ম না হয় তাহলে তো 127 হবে না। প্রথম কি হতে হবে? 141, বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ হলেই না ছত্রভঙ্গ হওয়ার প্রশ্ন দেখা দেয় নাকি? জি স্যার। জি স্যার। আমরা ভুলটা করবো না, অত ভেজালের দরকার নাই। সভা সমাবেশ, শোভাযাত্রা, মিটিং মিছিল নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা পুলিশ আইনের 30-1 থেকে 4 পর্যন্ত লিখে দিয়ে চলে আসবো। কোনো পিআরবি নাই, কোনো সিআরপিসি নাই, কোনো কিচ্ছু নাই, শুধু পুলিশ আইনের ধারাটা দেবো। কথাটা ঠিক আছে? জি স্যার। স্যার, এখানে কি 31 দিতে পারবো স্যার? কোনো মানে ধারা আসবে না, পুলিশের 31 তো 31 তো আলাদা। দায়িত্ব দায়িত্ব কর্তব্যের কথা যদি বলে, না, পুলিশের কি কি দায়িত্ব দায়িত্ব? কর্তব্য এটা এক না, 31 ধারা আলাদা বিষয়। জি স্যার। এই প্রশ্নের উত্তরটাই হলো 30-1 থেকে 4 পর্যন্ত। কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। দেখো এখানে আরেকটা ভুল করছে। সাক্ষ্য আইন 1872-এর সর্বশেষ সংশোধনের আলোকে অনলাইন জিডির সাক্ষ্যগত মূল্য আলোচনা করুন। এটা কত ধারা? 35 স্যার, সাক্ষ্য। আমাদের দুষ্ট প্রকৃতির লোকেরা 9, 74, 35 দিয়েছে। আমরা এটা মানবো না। আমরা কত ধারা দেব? শুধুমাত্র 35 ধারা দেব সাক্ষ্য আইনের। আমার কথা কি বুঝতে পারছো? কি আমার সাথে একমত আছো তোমরা? জি স্যার, জি স্যার। রাশেদ, কোন দিকে তাকায় আছো? তারপর ওই যে পাশে বই রাখছি, বই আচ্ছা, পাশে বই বই রাখছি রাখো, ভালো পাশে। হয়েছে। আমি তোমার সাথে কথা বলতেছি, ভালো করে শোনো। থানায় তো চাকরি করতেছো তাই না? তুমি যদি ডিউটি অফিসার না থাকো তাহলে কি তুমি জিডি লিখতে পারো আইনগতভাবে? না স্যার, না স্যার। আচ্ছা, জিডিটা কে লেখে? পাবলিক লেখে না পুলিশ লেখে? স্যার পুলিশ লেখে স্যার। পুলিশ লেখে। জিডি বইটা কে সাপ্লাই দেয়? সরকার কর্তৃক স্যার। সরকার। জিডি বইতে যে দাগগুলা দেয়া আছে, ঘর টানা আছে, এগুলা কে ঘর টানে দিছে? উত্তর দেবা সবাই। সরকারি সরকার ভাবে স্যার। স্যার। সরকার। জিডি বইতে তুমি কি লেখো? ঘটনার সংক্ষিপ্ত বিবরণ নাকি আমলযোগ্য অপরাধ বা জি আমলের স্যার। অযোগ্য অপরাধ, বিভিন্ন তথ্যের বিবরণ লেখা, এই তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা অনলাইনে হোক আর অফলাইনে হোক, কে লেখে? পুলিশ লেখে না? জি স্যার। জি জি স্যার। স্যার। এটাই হলো প্রাসঙ্গিকতা। তার মানে কি, তুমি আমি প্রাসঙ্গিকতা বোঝো না? মূল্য, গ্রহণযোগ্য। মনে করো তুমি আমি এই যে অনলাইনে যে কথাগুলা বলছি, এটা একটা মৌখিক জবানবন্দি। মনে করো কোনো একটা বিষয়ে আমরা সাক্ষী দিচ্ছি, এই তোমার আমার কথাটা যেভাবে মূল্যায়িত হবে, তুমি যে কোনো সরকারি কর্মচারী, সরকারি দায়িত্ব পালনকালে সরকার কর্তৃক সরবরাহকৃত কোনো নথিতে বা রেজিস্টারে
সরকারি বিষয়সমূহ যেগুলো লিপিবদ্ধ করেন, এই বিষয়ে যদি কোনো তর্কের প্রশ্ন হয়, তাহলে প্রকৃতপক্ষে তিনি যা তা লিখেছিলেন, এই লেখনীটা সাক্ষ্য আইনের 35 ধারা অনুযায়ী আদালতে প্রাসঙ্গিক। তাতে অনলাইনে লেখুক আর অফলাইনে লেখুক, জিডি, কেস ডায়েরি, এফআইআর, হাসপাতালের রেকর্ডপত্র। কারণ ছাপিয়ে দিয়েছে কে? এফআইআর ফর্মটা কে ছাপাই দিছে? কথা বলো সরকার তাড়াতাড়ি স্যার। সরকারি সবাই। স্যার, হ্যাঁ, কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সরকার। সরকার দিছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, এফআইআর কে লিপিবদ্ধ করেন? সরকারি লোক। সরকারি একজন লোক। আচ্ছা, কি লিপিবদ্ধ করে থাকেন? আমলযোগ্য কোন অপরাধের আমলযোগ্য বিবরণ। এই জন্যই আমরা ফেল করি, আমাদের ভুল। শোনো, 74 ধারা, আমার প্রশ্নে কি বলা আছে যে কেস ডায়েরি বা জেনারেল ডায়েরি বা এফআইআর কি দলিল বা দলিল হিসেবে ব্যবহার করা যায়? তখন আমরা দিতে পারি হ্যাঁ, এফআইআর সাক্ষ্য আইনের 74 ধারা অনুযায়ী দলিল হিসেবে ব্যবহার করা যায়। তো আমরা বুঝলাম না, শুনলাম না, হুট করে আমরা 9, 35, 74 দেয় কি জন্য? আমার এখানে মাথা নষ্ট। তাহলে স্যার আমরা 9 কোন ধারা ধারার দেব? প্রশ্ন কি হবে স্যার? হ্যাঁ, হ্যাঁ, স্যার তাই 9 ধারার প্রশ্নে কোনটা আমার হবে স্যার? 9 ধারার 9 কোনো ধারা। প্রশ্নের দরকার নেই। আমার 9 ধারার কোনো দরকারই নেই, আমি ওটা আলোচনাই করব না। কি প্রশ্ন হবে তোমার জানারও দরকার নেই। যারা বলছে এখানে 9 ধারা হবে, তার কাছে জেনে নিবা কেন 9 ধারা এখানে হবে। 7 এবং 8 ধারা, এই দুটো ধারার ব্যাখ্যা বিশ্লেষণের কথা বলা হয়েছে 9 ধারায়। 7 ধারা এবং 8 ধারা। উপলক্ষণ, পরিণাম, পূর্ববর্তী পরবর্তী আচরণ, এই যে দুটো ধারা যে আছে, আচ্ছা। এইটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে 9 ধারায়। টিআইপি তে শনাক্তকৃত ব্যক্তি, টিআইপি তে শনাক্ত করা হলো, মালামাল শনাক্ত করা হলো, ওই শনাক্তের এ সমস্ত ফাউল আলাপ বাদ দাও, 9 ধারার প্রশ্ন বাদ। 35 ধারা সঠিক উত্তর, ভালো করে বোঝো। অনলাইনে জিডি, কেস ডায়েরি, জেনারেল ডায়েরি যেটাই হোক বা এফআইআর, সবকিছু সাক্ষ্য আইনের 35 ধারা অনুযায়ী আদালতে প্রাসঙ্গিক। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, জি স্যার। এখানে স্যার এইটা তো হ্যাঁ, স্যার এইটাতে তো 5 মার্ক থাকবে স্যার, এইটুকু দিলে স্যার কি 5 মার্ক দিবে? তবে দ্বিতীয়বার তোমাকে আমি দিবে। রিমুভ করে দিলাম আজকের জন্য। আজকের জন্য তুমি রিমুভ হয়ে যাও, তুমি আরেকদিন স্যার ক্লাসে না এটা না আসো। স্যার, নো ওয়ে। সারা বছর পড়ার পরে সে আজ কালকে পরীক্ষা, সে এখন এই কথা বলছে। কিসের 5 মার্ক আর 2 মার্ক রে? এখানে যদি 50 মার্ক থাকে, এখানে তো আছে 8 লাইন 9 লাইন। তুমি কি দিবা? তুমি কোন ধারা দিলে তোমাকে মার্ক দিবে? আমার উত্তর দাও। কি আইনুল, কথা ঠিক আছে? কালকে পরীক্ষা, জি স্যার। এতবার পড়ালাম, তুমি যদি আজকে বলো স্যার এখানে যদি 5 মার্ক থাকে কিংবা 10 মার্ক থাকে, এখানে কি দিবে? এটা কোনো কথা হলো? তুমি তো বইই পড়ো নাই। তুমি কি খালি লিখবা যে যদি প্রশ্ন আসে যে অনলাইনে জিডি প্রাসঙ্গিক, তা তুমি কি খালি লিখবা যে 35 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক? তোমাকে লিখতে হবে যে স্বাক্ষরের 35 ধারায় উল্লেখ করা আছে কোন সরকারি কর্মচারী তার সরকারি দায়িত্ব পালনকালে সরকার কর্তৃক সরবরাহকৃত রেজিস্টারে বা নথিতে যে সকল বিষয় লিপিবদ্ধ করেন, এই লিপিবদ্ধকৃত বিষয়গুলো অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক, তা সাক্ষ্য আইনের 35 ধারা অনুযায়ী আদালতে প্রাসঙ্গিক। তো তুমি এত বছর পরে, তুমি আজ কালকে রাত পোহালে পরীক্ষা, তুমি এখন বলতেছো যে স্যার যদি এখানে 5 মার্ক দিবে, তা কোনটা দিলে নাম্বার দেওয়া? আমার কথা বলতে বোঝো নাই। তোমার আমার দরকার নেই, যাও বাদ। আজারে ফাসাল। তাহলে আমরা বুঝলাম জিডি, এফআইআর, সাউন্ড বন্ধ করো বাবা। জিডি অর্থাৎ এফআইআর, কেস ডায়েরি, এটা কিন্তু অনলাইনে যে আসে, কিন্তু এটা রোল। তোমার কালকে প্রশ্নে তুমি না পাও, যে কেউ যদি প্রশ্ন জানতে পাও, প্রশ্নটা দিও, ঠিক আছে? কালকে তোমাদের সাথে প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারবো, কোনো সমস্যা যদি সুযোগ পাই। তাহলে আমরা বুঝলাম। পরবর্তীতে আমরা আসি, 9 বছরের একটি মেয়ে কিছুদিন ধরে তার মাকে কার্টুন দেখার জন্য একটি মোবাইল ফোন কিনে দিতে বলে। তার মা তাকে মোবাইল ফোন কিনে না দেয়ায় সে মায়ের কানের দুলের বিনিময়ে বাড়ির পাশের দোকানে একটি মোবাইল ফোন কিনে নিয়ে আসে। অর্থাৎ 9 বছরের একটা মেয়ে কিছুদিন থেকে তার মাকে একটা মোবাইল ফোনের জন্য চাপ দিচ্ছে।
তার মা তাকে মোবাইল ফোন কিনে দেয় নাই, কিন্তু সে কি করলো, তার মায়ের একটা কানের দুল পার্শ্ববর্তী একটা দোকানে দিয়ে ওটার বিনিময়ে একটা মোবাইল ফোন নিয়ে আসে। এক্ষেত্রে মেয়েটি এবং দোকানদারের অপরাধের আইনগত ব্যাখ্যা দিন। তো এরকম প্রশ্ন আসলে আমি কিভাবে লিখবো? শোনো, এই প্রশ্নগুলো আমি আবার বলছি। প্রশ্ন একগুলায় কি আছে? 9 ধারাতে, 83 ধারাতে 9 বছরের ঊর্ধ্বে 12 বছরের নিচে কি আইনুল? 9 বছরের ঊর্ধ্বে 12 বছরের নিচে কোন জি স্যার। শিশুর কাজ আইনে অপরাধ নয়, যদি কিনা শিশুটি কাজটির বুদ্ধি পরিবর্তন। বুদ্ধির পরিমত্ত প্রকাশ না করতে পারে সেক্ষেত্রে। কিন্তু এখানে তো সে অলরেডি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, এখানে জি তার স্যার। তো অপরাধ হবে, তাই না? জি স্যার। জি আচ্ছা, স্যার যে আপনার। তাহলে তার অপরাধটা কি হবে? চুরির অপরাধ হবে নাকি? জি স্যার। জি স্যার। এখানে যে মালটা কিনছে সে কি করবে? চোরাই মাল কেনার দায়ে অভিযুক্ত হবে কি? জি স্যার। উত্তর দেওয়ার সাথে সাথে তাহলে আমরা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি লিখবো, কোন ধারায় চলে আসব? প্রথমে আমাকে লিখতে হবে যে পেনাল কোডের 83 ধারায় উল্লেখ করা আছে 9 বছরের ঊর্ধ্বে 12 বছরের নিম্নে কোন শিশুর কাজে আইনি অপরাধ নয়, যদি কিনা উক্ত শিশুটি যে কাজটি করেছে সেই কাজটি করার সময় তার বুদ্ধিমত্তার পরিচয় না দেয়। আলোচ্য প্রশ্নে জনৈক শিশু তার মায়ের কানের দুল দোকানে দিয়ে মোবাইল ফোন বদলে নেয় সে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। পেনাল কোডের 83 ধারা অনুযায়ী তার কাজটি সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে না। সে তার মায়ের কানের দুল কিনে এনে বা তার মায়ের কানের দুল নিয়ে দোকানে মোবাইল ফোন পরিবর্তন করে নেওয়ায় তার কাজটি কি হবে? তেরাশি চুরি হবে ধারার স্যার। ব্যতিক্রমের মধ্যে পড়ে না, সেটা চুরি হিসেবে গণ্য হবে। আচ্ছা, ভালো কথা। আর জনৈক ব্যক্তি জেনে শুনে একটা শিশুর কাছ থেকে চোরাই মোবাইল ফোন এর বিনিময়ে বা চোরাই স্বর্ণের চেন এর বিনিময়ে মোবাইল ফোন প্রদান করায়, সে কি করছে? কোন ধারায় চোরাই মাল যদি কেনা বেচা করে? 413। 411 স্যার। 411 411 না, 413 স্যার। 413। 413। তাহলে প্রশ্নটা কিরকম আসলো? এখানে আমরা কি তুলে ধরেছি? যেহেতু ইন্সপেক্টরশিপের প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষায় আসতেও পারে। আমরা যেটা তুলে ধরেছি যে তার বয়স হয়েছে, সে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কাজে কাজে তাকে আর ক্ষমার দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। তার অপরাধটি 83 ধারার ব্যতিক্রমের মধ্যে পড়ে না। কাজে কাজেই তার অপরাধটা পেনাল কোডে কত ধারা হবে চুরির? 300 379 413 379/413 নাকি? 413 জি স্যার, মেয়েটার 379 স্যার, দোকানদার 413। 413 প্রশ্ন। তিনশো রুহুল, উনআশি হবে, 380 হবে স্যার। দেখো 380 হতো যদি বাইরে থেকে গিয়ে কেউ চুরি করতো। এগুলো অনেক অনেক আলোচনা আছে, 379 তুমি ধরে নাও, হ্যাঁ? জি স্যার। 379 কি স্যার কোথাও একদম বলে? শোনো, একটা বাড়ির থেকে চাকর চুরি করেন, চাকর একটা ঘর থেকে চুরি করেন, তো চাকরের ক্ষেত্রে আবার 381 হয় কেন? 380 তো হতে পারতো, ওই লোকটা ওই ঘরে আছে। আমার কথা কি বুঝতে পারছো? আমরা 380 79 দিকে যাব না, তার কাজটা পেনাল করে 83 ধারার ব্যতিক্রমের মধ্যে পড়ে না। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার যে ওই দোকানদারের, স্যার দোকানদারের তো শিশু আইনের যে 76 ধারা আছে, শিশুর নিকট থেকে কোনো কিছু বাবা, বন্ধক এইটা ক্রয় এইটা করা, ভেজালের এটা মধ্যে অপরাধ। যাইও না। এইটা আর ওইটা এক না। 76 ধারার তো এই জন্য বললাম তো যে যেটা জিজ্ঞেস করি ওইটাই সঠিক উত্তর। শিশু আইনের 76 ধারা অনুযায়ী এখানে চোরাই মাল কেনা বেচার কিছু বলা আছে কিছু? ওখানে কি চোরাই মালের কথা বলা আছে? না স্যার, নাই। না স্যার, শিশুর বলা নাই। নিকট থেকে, হ্যাঁ, শিশুর নিকট থেকে কোনো কিছু ক্রয় করা বা বন্ধক আমরা শিশু আইনে যাবো কেন? দেওয়া, পেনাল কোডের শাস্তি বড় না দোকান? এই সমস্ত তোমাদের সমস্যাগুলো, ওই ছেলেটা যে কোনো জিনিস, তার বাবা তাকে একটা জামা দিয়েছে, বাবা তাকে একটা ঘড়ি দিয়েছে, বাবা তাকে গলার স্বর্ণের চেন দিয়েছে, সে বিক্রয় করছে আরেকটা অপরাধ। এখানে স্পষ্ট চুরির মাল সে ক্রয় করেছে, সেখানে তো শিশু আইন আসার সুযোগ নাই। বিষয়টা ক্লিয়ার?
জি স্যার, বুঝতে পারছি। এই ফাও ধারা দিয়ে চলাবো না বাবা, আমি যেটা বলি সেটাই দেখো, কালকে রাত পোহালে একজনের পরীক্ষা। আচ্ছা, পুলিশ চেকপোস্টের অবস্থান দেখে একজন মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল রেখে পালিয়ে যায়, এক্ষেত্রে চেকপোস্ট ইনচার্জ কি ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন? আপনি একজন সাব ইন্সপেক্টর, চেকপোস্ট ডিউটি করতেছেন, একটা যানবাহনে আপনি সিগন্যাল দিয়েছেন, যানবাহন থেকে একজন লোক নেমে গাড়িটা রেখে পালিয়ে গেছে, আপনার করণীয় কি? কি করণীয় আপনার সাইফুল? স্যার, কি পুলিশ করবেন? আইনের 25 ধারায় উল্লেখ আছে, যদি কোনো মালিকবিহীন। আচ্ছা রাখো, তুমি বলছো পুলিশ আইনের 25, অন্যরা কি বলে দেখি, ধারা কোনটা হবে? আইনুল? 25 হবে স্যার। কারণটা হলো, মালিক রেখে মানে একজন গাড়ির চালক রেখে গেছে, আপনি তো তাকে আর পাচ্ছেন না, কার নাম ঠিকানা, তাহলে কি করবেন? সঠিক স্যার। বেওয়ারিশ দাবিদারবিহীন, দেখো আমাদের এখানে বেওয়ারিশ। কত ভুল। বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? শুধুমাত্র পুলিশ আইনের 25 ধারা জেনে রাখবা। বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন কোন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি, পুলিশের নজরে আসলে করণীয় কি? শুধুমাত্র পুলিশের 25 ধারা। চোরাই বা সন্দিগ্ধ কোনো মালামাল পেলে পুলিশের করণীয় কি? সিআরপিসির 550 ধারা। আমার কথা কি বুঝতে পারো তোমরা? ভালো করে বোঝো, আগে সময় নাই কিন্তু। জি স্যার, বুঝছি স্যার। বেওয়ারিশ, রুহুল ভালো করে বোঝো, বেওয়ারিশ সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন, পুলিশ আইনের 26-27 ধারা, অন্য কোনো ধারা আসবে না। চোরাই সন্দিগ্ধ সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন, সিআরপিসির 523, 24, 25। আমরা কি করি, এটার সাথে 523, 24, 25 দিয়ে দেই, পিআরবি 379 দিই। তোমরা যারা আছো সাব ইন্সপেক্টর, এখানে একজন আছে, তোমরা যারা আছো পিআরবি 379 দিচ্ছ কি জন্য? এই সম্পত্তি রেজিস্টারে তোমার লেখার একটু দায়িত্ব নাই, তুমি হাত দিতে পারবা না। আর তুমি কি করো ওটা? এই প্রপার্টি রেজিস্টার, মালখানা রেজিস্টার না তো, থানা যেটা রেজিস্টার থাকে এটাকে বলা হয় পিআর, প্রপার্টি রেজিস্টার। এই রেজিস্টার মেনটেন করার জন্য একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়, ওই রেজিস্টার সে ব্যতীত তুমি লিখতে পারবা না। তো তোমাকে প্রশ্ন করছে যে পুলিশ পরিত্যক্ত বেওয়ারিশ কোন সম্পত্তি পেলে পুলিশ কি ব্যবস্থা নেবে, তুমি কেন পিআরবি 379 দিচ্ছ ওখানে? এটা কি তোমার ধারা? কে রোহল? রোহল, আমার কথা শুনছো? না জি স্যার, শুনতেছি স্যার। পিআর রেজিস্টারে কি তুমি লিখতে পারো যদি তুমি পিআর মেনটেন না করে থাকো? না স্যার। না স্যার। কি স্যার, ওই রোহল লিখতে পারো? 379 বলে দিছে স্যার। তাহলে স্যার, তোমরা কেন ফাও লিখতেছো? তার এই মাস্টাররা যে ফাও লেখে, কথা বললে তো আবার ছাত্ররা পালাই যায়, ছাত্ররা চলে যায়, বুঝছো নাই? এটাই হলো আমাদের পিছনে যাওয়ার কারণ। তাহলে আমরা ভালো করে বুঝে নেই, যদি প্রশ্ন আসে বেওয়ারিশ দাবিদার বিহীন কোন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি, এই ধরনের সম্পত্তির নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন, তাহলে মনে করবো পুলিশ আইনের 25, 26, 27 ক্লিয়ার। জি স্যার। যদি প্রশ্ন আসে চোরাই সন্দিগ্ধ কোনো মালামাল পেলে পুলিশের করণীয় কি, তাহলে মনে করতে হবে সিআরপিসির 550 ক্লিয়ার। জি স্যার। এই চোরাই বা সন্দেহযুক্ত মালামাল নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন, তাহলে মনে করতে হবে সিআরপিসির 523, 24, 25। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আপনি একজন সাব ইন্সপেক্টর, রাত্রিকালীন টহল ডিউটি করাকালে একটি প্রাইভেট কারের মধ্যে 500 বোতল ফেন্সিডিল পেয়েছেন, আপনি এই ফেন্সিডিল সংক্রান্তে কি ব্যবস্থা নেবেন এবং আটককৃত যানবাহন সম্পর্কে কি ব্যবস্থা নেবেন? বা মাদক 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 সহ কোন যানবাহন আটক করা হলে, মাদক সহ কোন যানবাহন আটক করা হলে উক্ত যানবাহন নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন, সিআরপিসি 523, 24, 25। লাফাইয়া আবার ওই 26-3 যায়ও না, কারণ আমার প্রশ্নে কিন্তু বলা হয় নাই সরকারি কোন যানবাহন। রাশেদ ক্লিয়ার? উত্তর দিবা তাড়াতাড়ি, সময় নাই। জি স্যার। জি স্যার। আমাদের কাদের স্যার ছিল জানো, ভদ্রলোক মারা গেছে শুনলাম, তো ক্লাস নেওয়ার সময় আমাদের স্কুলে
সময় চেয়ারের মধ্যে একটা হাত দিয়ে রাখতো, তা আমরা কইতাম স্যার আপনি কি চলে যাবেন দেখে হাত দিয়ে রাখছেন নাকি, তো মার দিত ধরে। তো আমার অবস্থা হলো তাই বাড়াবাড়ি বলতেছি যে আমি কিন্তু সময় কিন্তু নাই। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখো। তাহলে আমরা কি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি? জি স্যার। জি স্যার। বেওয়ারিশ দাবিদারবিহীন কোন সম্পত্তি পেলে নিষ্পত্তির বিধিবিধান কত ধারা? আরিফ? 25, 26, 27। 523। এই যে আরেকটা কাটাইছে 530, ওর নাকে ঘুষি মারো। শহীদ, ভুল করছো। স্যার এটা 25, 26 স্যার। সরি স্যার, ওটা স্যার ইয়ে স্যার, চোরাই মালের ক্ষেত্রে স্যার 523, 24, 25 স্যার। এই কারণ তোরা ভুল স্যার করো যদি মাদক প্রশ্ন সহ আসে। যখন গাড়ি আটক করবে সেক্ষেত্রে তার নিষ্পত্তির বিধান কি? 523, 24, 25 গাড়ি হলে কি হয়েছে আবার? 523, 24, 25। হ্যাঁ, এটা যে কোনো মাল হতে পারে। ঠিক আছে স্যার, জি স্যার। মাদকের সাথে আপনি গাড়ি আটক করলেন, গাড়িটা কিভাবে নিষ্পত্তি করবে আদালত? 523, 24, 25। বিষয়টা বুঝতে পারছো? আর আমরা যে স্যার গেলাম। মাদক গুলো পাওয়া গেল স্যার, মাদকের তো নিয়মিত মামলা হবে বাবা, মাদকের মামলা হবে, এটা আলামত হিসেবে জব্দ হবে। এই আলামতটা আমরা কি করতে পারি? মাদক দ্রব্য তো আবার আরেকটা ভেজাল আছে, মাদক দ্রব্যের কিছু নমুনা স্বরূপ রেখে ধ্বংস করা, যেগুলো অনেক বিষয় আছে। এখানে আমরা বলছি এই যানবাহনটা কিভাবে নিষ্পত্তি করা যাবে, বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কারণ কি, এফএম যখন ইস্যু করা হয়, এফএম ফাইনাল মেমো কোর্ট থেকে যখন ইস্যু করা হয়, কোর্ট তখন লেখে যে এই মামলার জব্দকৃত আলামত যদি অস্ত্রগুলি থাকে, রাষ্ট্রীয় কোষাগারে প্রেরণ করা হোক, ধ্বংস করা হোক, বা এটি মালিককে ফেরত দেওয়া হোক। মালিককে এভাবে বুঝে দেওয়া। আদালত আদেশ দেয় এফএম এ। যাও, আমরা এত গল্পতে না দিয়ে গেল। পারিবারিক একটা প্রশ্ন আসছিল, পারিবারিক কারণে কোন পুলিশ সদস্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে বাড়িতে চলে যায়, এক্ষেত্রে পুলিশ সদস্যের অপরাধ বর্ণনা করুন। অনেকেই এখানে দিয়েছে কোন কোন ধারা জানি, অনুপস্থিত থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। প্রশ্নটা ছিল কাদের আসছিল, এএসআই থেকে সাব ইন্সপেক্টর না? না স্যার, আমাদের স্যার কনস্টেবল থেকে এসআই। এই প্রশ্নের উত্তর হলো, সঠিক উত্তর হলো পুলিশ আইনের 9 ধারা। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আমরা গতকালকে এটা এত গুরুত্ব না, যেহেতু গতকালকে আসছে, এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা, মামলার তদন্তকালে আপনি জানতে পারলেন আপনার মামলার আসামি অনেক অর্থ সম্পদের মালিক এবং তার ব্যাংকে অনেক টাকা রয়েছে। এক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনার করণীয় কি? কত ধারার প্রশ্ন? 33 ধারা স্যার। হ্যাঁ, 33 স্যার। 33 33 স্যার। 33। 33, 34 দুইটাই হবে স্যার। 34 হবে কেন? ঘোড়ার ডিম। 33 34 হবে, হচ্ছে 34 হবে কেন? সম্পত্তি। শুধু শুধু 33 হবে স্যার। 33-এর 1, 33-এর 3। 33-এর 1-এ বলা আছে এরকম সন্দেহ হলে তার ব্যাংক হিসাব, আয়কর রিটার্ন ইত্যাদি সম্পর্কে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে যে ব্যবস্থা নেওয়া যাবে। 3-এ বলা আছে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত তার ব্যাংক হিসাব ফ্রিজিং বা নিষ্ক্রিয়করণের জন্য আপনি আদালতে আবেদন করতে পারবেন। তদন্তকারী কর্মকর্তা। বিষয়টা ক্লিয়ার? রুহুল, আমার কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছেন। কি বুঝছো বলো? স্যার 33-এ যে কথাগুলো বলছে সেটা হলো স্যার, যদি তার অবৈধ বিপুল পরিমাণ অর্থ থাকে, হ্যাঁ, সেই মাদক ব্যবসায় যদি বিপুল পরিমাণ অর্থ থাকে, সেই আহ, অর্থের তথ্য জানায় স্যার বিজ্ঞ আদালতে একটা আবেদন করবো স্যার। বিজ্ঞ আদালতের তার ব্যাংক জব্দ করার জন্য এবং মানে মালামাল যাতে বিক্রি করতে না পারে কিংবা হস্তান্তর না করতে না এটা পারে। হবে না, এটা আলাদা। 33 কি বোঝা গেছে? 33-এর বক্তব্যটা হলো আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে জানতে পেরেছেন সে অনেক টাকার মালিক, অনেক সম্পদ তার আছে, সম্পদ। এই টাকা পয়সা তার অর্থ সম্পদ, অর্থ সম্পদের কথা বলা হয়েছে। এই অর্থ সম্পদের বিষয়টা কি? এটি কারো কাছে বিক্রয় টিক্রয় না, ফ্রিজিং। ব্যাংক হিসাবটা জব্দ করবেন, জব্দ করার জন্য আপনি মামলা তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আদালতে আবেদন করবেন। আর
এই মানি এ এই যে এত টাকার মালিক, তাহলে সে ইনকাম ট্যাক্স দেয়। তাহলে ইনকাম ট্যাক্সের নথিতে এগুলো আছে কিনা এটা যাচাই বাছাইয়ের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অর্থাৎ 33-1 এবং 33-3, বিষয়টা ক্লিয়ার? জি স্যার। শোনো, প্যানাল কোডের 309 ধারা, যাও এতে মাদক দ্রব্যের কথাটা কি সবাই বুঝছো না বোঝো নাই? জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা, একটা বিষয় আমি বলি। বিষয়টা হলো, আমরা সবাই প্যানাল কোডের 309 ধারা বুঝি। 309টা কি? যে আত্মহত্যা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি বেঁচে যায়। আত্মহত্যা করতে গিয়ে যদি কোনো ভাই, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি বেঁচে যায়, তাহলে তার কাজটি আইনে আইনে অপরাধ হিসেবে অপরাধ। গণ্য হবে। কিন্তু সে যদি মারা যায় তাহলে কাজটি অপরাধ হিসেবে গণ্য হবে না, এই তো নাকি? জি স্যার। আত্মহত্যা কোন ধরনের অপরাধ? অপরাধজনক নরহত্যা। আমরা লিখবো, প্যানাল কোডের 299 ধারা অনুযায়ী আত্মহত্যা অপরাধজনক নরহত্যার অপরাধ। তোমরা কি জানো কোনোদিন মাস্টারদেরকে জিজ্ঞেস করে দেখে তো আত্মহত্যা কোন ধরনের অপরাধ? ওই ব্যতিক্রমের মধ্যে দেখো লেখা আছে, খুনের ব্যতিক্রমে দেখো, খুনের ব্যতিক্রমে দেখো লেখা আছে, নিজে নিজেকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, এই অপরাধটি খুন হিসেবে গণ্য হইবে না, তাহা অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হবে। ভালো কথা। আমি যে প্রশ্নের আলোচনা করছি, পেনাল কোডের 309 ধারা সবাই আমরা জানি। আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেছে, গু গোবর খাওয়াইছে, ওয়াশ করছে, বেঁচে গেছে। কিন্তু প্রশ্নটা কি, একটা মেয়ে, সে দেহ ব্যবসা করে সংসার চালায়। হঠাৎ করে দেহ ব্যবসা করার সময় ঢাকা শহরের একটি হোটেলে খদ্দের সহ, অর্থাৎ একজন পুরুষ সহ আটক হন। পুলিশ তাকে যথারীতি আদালতে চালান দেন। আদালত থেকে সে জামিন নিয়ে আসেন। জামিন নিয়ে আসার পর আশেপাশের লোকজন তাকে নিয়ে অনেক কানাঘষা করে। সে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করার জন্য পাশের বাড়ির অমুকের কাছ থেকে বিষ নিয়ে আসে। পাশের বাড়ির অমুকের অজান্তে, মানে পাশের বাড়ির লোক থেকে, পাশের বাড়ি থেকে, পাশের বাড়ির লোকের কথা, পাশের বাড়ি থেকে বিষ নিয়ে আসে এবং বিষ পানে আত্মহত্যা করতে শুরু করলে তার ভাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা শেষে তাকে সুস্থ করে ফেলে। এক্ষেত্রে তার অপরাধ কি? অপরাধটা পেনাল কোডের 309 ধারা, অর্থাৎ আত্মহত্যা করতে গিয়ে কেউ যদি সাকসেস না হয়, মরে গেলে তো গেলই, কার বিচার করব? কিন্তু সে, আমরা আবার কি করছি এখানে, এই প্রশ্নের উত্তর কাদের আসছিল, এটা কার আসছিল? জি স্যার, আমাদের আসছিল স্যার। ঠিক আছে, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরে আবার কি লেখছে? ওই যে অন্য বাড়ির কাছ থেকে যে বিষ আছে তারও আবার অপরাধ দিচ্ছে, কি রাশেদ দিচ্ছে না? স্যার অনেকে দিচ্ছে আইনে। এগুলো আমাদের ভুল। এই প্রশ্নগুলো এভাবেই তৈরি হয়েছে। এটাই হলো কি, এটা হলো সৃজনশীল। যারে খেলাম পান্তা দিয়া, সে হলো মামলেট। চলে আসি, আরেকটা আমরা চলে আসি। আমরা সবাই জানি যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে, তা তোলার বিধান কি আছে? যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে, তা কবর থেকে তোলার বিধান কি আছে, বা কবর থেকে লাশ কে তোলার আদেশ দিতে পারেন? আমরা সবাই জানি সিআরপিসির 176-2 ধারাতে বলা আছে কবর থেকে কি কারণে লাশ উত্তোলন করা হয়। অনেকেই আমরা জানি যারা পরীক্ষার্থী, কিন্তু প্রশ্নটা কিভাবে আসছে? রসুলপুর গ্রামের জনৈক চৌকিদার পারিবারিক কলহের কারণে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী পুলিশকে খবর না দিয়ে মৃতদেহ কবরস্থ করেন। আত্মহত্যার বিষয়ে এলাকায় বিরূপ তথ্য রয়েছে মর্মে থানায় খবর আসে। এক্ষেত্রে কবর থেকে মৃতদেহ উত্তোলনের পদ্ধতি আলোচনা করুন। আমি আগে বললাম না যে তোমাদের পরীক্ষার প্রশ্ন বাইরের থেকে আসার কোনো সুযোগ নাই? প্রশ্ন কিন্তু ওগুলাই আসবে, কিন্তু একটু ল্যাজ লাগাই দেবে। তা তোমাকে কি লিখতে হবে?
তুমি এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবা? তুমি তো লেখলা 176 ধারা অনুযায়ী কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দিতে পারেন। ঘোড়ার ডিম, নাম্বার পাবা 2। তোমাকে কি লিখতে হবে? লিখতে হবে সিআরপিসির 176-এর 2 ধারায় উল্লেখ করা আছে যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে, এই লাশের মৃত্যু নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেয়, সেক্ষেত্রে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করিবার লক্ষ্যে আদালতের নির্দেশে মৃতদেহটি কবর থেকে উত্তোলন করা যেতে পারে। আলোচ্য প্রশ্নে জনৈক চৌকিদার জনৈক চৌকিদার তার মৃতদেহ জনৈক চৌকিদারের মৃতদেহ সম্পর্কে জনৈক চৌকিদারের মৃতদেহ সম্পর্কে যেহেতু থানায় বিরূপ মন্তব্য এসেছে, সেক্ষেত্রে আদালতের নির্দেশ নিয়ে তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য মৃতদেহটি কবর থেকে উত্তোলন করা যেতে পারে। তাহলে 5-এর মধ্যে আমাকে 5 না দিয়ে কোথাও যাবে না। আমরা কেন নাম্বার কম পাই? একটা লোকও কিন্তু ভুল ধারা দেও না তোমরা, কিন্তু তোমাদের লেখা এদের রাশেদ 2 লাইন লেখে ধারা। ওই যে ওস্তাদ হলো এরকম 1 লাইন লেখে ধারা। একই জিনিস, তুমি একরকম লিখছো, আমি একরকম লিখছি, ধারা ঠিক আছে। তুমি পাইছো 3, আমি পাইছি 5, ডিফারেন্স এখানে। কাজে কাজে যা জানতে চাচ্ছে আমাকে আগে উপস্থাপনটাই আমার মেন। কি রাশেদ, আমার কথা বুঝতে পারছো? এই জন্য স্যার আমার সিরিয়াল পিছনে গেছে স্যার। হম, ওই জন্য সিরিয়াল গেছে। আমি তোমার আগেই বকা দিতাম যে তুমি কি লেখছো ঘোড়ার ডিম মিয়া, সবই তো সঠিক আছে, কিন্তু নাম্বার দেবো কোথায়? তুমি তো অর্ধেক কথাই লেখো নাই। ধারা আমার বেশি দরকার নেই, যে ধারা চাইছি ও ধারাই, কিন্তু আমাকে তো কথাটা লিখতে হবে নাকি? যা গল্প নাই, শেষ, আমরা আলোচনা করি। পরবর্তী প্রশ্ন, খুনের মামলার আসামি ককে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করেন? গ্রেপ্তারকালে ক তদন্তকারী কর্মকর্তার নিকট জানায় খকে হত্যার কাজে ব্যবহৃত হাতুড়ি এবং ধারালো চাকু তার বাড়ির রান্নাঘরের চুলার ভিতর লুকিয়ে রেখেছে। কয়ের এরূপ স্বীকারোক্তি মূলে তদন্তকারী কর্মকর্তা তা উদ্ধার করেন। কয়ের এরূপ স্বীকারোক্তির মূল্য কতটুকু ব্যাখ্যা দিন। আমরা কিভাবে লিখব? প্রশ্ন, সবাই যদি বলে পুলিশ হেফাজতে থাকা কোনো আসামির স্বীকারোক্তির মূল্য কতটুকু? সাক্ষ্য আইনের 27 ধারা, পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তির মূল্য কতটুকু? সাক্ষ্য আইনের 27 ধারা, 27 ধারার বক্তব্যটা কি? সাক্ষ্য আইনের 27 ধারার বক্তব্যটা কি? বক্তব্যটা হলো, পুলিশ হেফাজতে থাকা কোনো আসামি যদি স্বীকারোক্তি প্রদান করেন, এই স্বীকারোক্তির ফলে যদি কোনো কিছু উদ্ধার হয়, তাহলে উদ্ধারের অংশটুকু আদালতে গ্রহণযোগ্য। তাহলে এখন এই যে আসামিটা পুলিশ হেফাজতে আছেন, হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে, তাকে যখন জিজ্ঞেস করা হলো, সে বলল, হুজুর বা স্যার বা ভাই, আমাকে আর মারেন না, আমি যে জিনিসটা দিয়ে হত্যা করেছি সেটা আমার বাড়ির আলমারির মধ্যে আছে। পুলিশ তার কথা মতো সেখানে যায় এবং আলমারি থেকে এটা উদ্ধার করে। গল্পটা কিরকম জানো? কান টানলে মাথা আসে। তার মানে কি, এজাহারে উল্লেখ করেছে কে? বাদী, আমার ভাই অমুককে অমুক হাতুড়ি দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে গেছে, ছোরা দিয়ে মৃত্যু নিশ্চিত করে গেছে। সে বলল ছোরার কথা, পুলিশ হেফাজতে এসে বলল ছোরাটা কোথায়? হুজুর আমার বাড়িতে আছে। পুলিশ গিয়ে ছোরা উদ্ধার করলো। তাহলে ওই ছোরার সাথে এটা মিললো কি জন্য? সে যদি হত্যা নাই করে থাকে, তাহলে ছোরাটা তার কাছে ব্যবহৃত হলো কেন, উদ্ধার হলো কেন? এটি একটা দিক। এইরকম প্রশ্নটা আসছে যে একজন পুলিশ অফিসার এই করছেন। তো 27 ধারায় আমরা কি লিখবো? আমরা লিখবো, সাক্ষ্য আইনের 27 ধারায় উল্লেখ করা আছে, পুলিশ হেফাজতে থাকা কোনো আসামি স্বীকারোক্তি প্রদান করলে সেই স্বীকারোক্তির ফলে যদি কোনো কিছু উদ্ধার হয়, তাহলে উদ্ধারের অংশটুকু আদালতে গ্রহণযোগ্য। আলোচ্য প্রশ্নে, কোন আসামি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ অফিসারের অর্থাৎ তদন্তকারী কর্মকর্তার নিকট যে বক্তব্যটা দিয়েছেন হত্যাকাণ্ড সম্পর্কে, এবং তার দেখানো মতে যে আলামতটা উদ্ধার হয়েছে, এই আলামতটুকুই সাক্ষ্য আইনের 27 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক, তাহলে আমার প্যারা হলো দুটো, 5-এর মধ্যে আমাকে 5 দিতে হবে। আমরা তাইরে নাইরে লিখে দিয়ে যাই। কে, আমার কথা কি ঠিক আছে রাশেদ? জি স্যার, ঠিক আছে স্যার। তুমি কি এটুক লেখছিলে না লেখছিলে 27 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক?
এইটুকু লিখছিলে তাই না? জি স্যার, আমি এটুকুই লিখছিলাম স্যার, এটা মার্ক পাইছি কিন্তু কয়েকটা প্রশ্নে আমি কম লিখছিলাম। যেটা হচ্ছে- প্রশ্ন আসছে রুহুল, তোমার জন্য প্রশ্ন। কোন স্বীকারোক্তি কোন স্বীকারোক্তি সংশ্লিষ্ট স্বীকারোক্তি প্রদানকারীর বিরুদ্ধে আদালতে ব্যবহার করা যায় না? কোন স্বীকারোক্তি? এটা কত ধারা রুহুল বলতে পারবা? স্যার 25 স্যার। নো। সাইফুল রংপুর। স্যার 24 ধারা। সঠিক উত্তর 24 ধারা। এটাই হলো বিষয়। আমরা কি করি? 24, 25, 26, এই 25 থেকে 27 পর্যন্ত পুলিশের কথা বলা আছে। আমি কি আমার প্রশ্নে পুলিশের কথা বলছি নাকি? কি জি স্যার। আমি বলছি যে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি কখন তার বিরুদ্ধে আদালতে গ্রহণীয় সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না, তার বিরুদ্ধে, অর্থাৎ স্বীকারোক্তি প্রদান করছে কিন্তু তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। কারণ কি? কোন ধারায়? 24 ধারায় বলেছে প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতি দেখিয়ে কোন স্বীকারোক্তি আদায় করা হলে এই ধরনের স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য নয়। অথচ আমরা এখানে 25, 26 থেকে যা আছে, স্যার খুব সহজ আসছে স্যার, 4টে ধারা দিছে, মার্ক পাইছো 2। তাহলে 25-এ কি জি বলা স্যার। আছে? 25-এ বলা আছে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক পুলিশের নিকট দেওয়ার স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য কি? সেখানে কিন্তু হেফাজতের কথা বলা নেই। যখন প্রশ্ন আসে পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি গ্রহণযোগ্য কি, ধারা হবে শুধুমাত্র 26। হ্যাঁ, পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য যদি কিনা স্বীকারোক্তি প্রদানকালে কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন, সেক্ষেত্রে। এখানে কিন্তু 27 আসবে না। 27-এর প্রশ্ন কতটুকু? পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি কতটুকু গ্রহণযোগ্য? যতটুকু উদ্ধার হয়েছে ততটুকু। পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তির গ্রহণযোগ্য নয় ব্যাখ্যা দিন। সাক্ষ্য আইনের 126-এ বলেছে পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি তখনই গ্রহণযোগ্য নয় যখন কিনা স্বীকারোক্তি প্রদানকালে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে না। উত্তর তো এভাবেই দিতে হবে। তুমি যতই নিজেকে বোঝাও না কেন, তুমি তো ওই কালকে পরীক্ষা দেওয়ার পরে ঘাটতারা আমাকে করবা, স্যার কেন এ ধারা হবে না? নো ওয়ে। ওই ধারা এই জন্যই হবে না, ওই ধারা ওখানে জানতে চায় নাই। আমার কথা বুঝতে পারছো সালে? জি স্যার, বুঝতে পারছি। কারণ আমি তো প্রশ্নে বলি নাই বাবা, আমি প্রশ্নে বললাম অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তিকে তার বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যায়। আমি এখানে কোথাও পুলিশের কথা উল্লেখ করি নাই। আবার যেখানে বলেছি পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি কি কতটুকু গ্রহণযোগ্য, ততটুকু গ্রহণযোগ্য যতটুকু উদ্ধার হয়। আর 26-এ বলেছে গ্রহণযোগ্য কি? হ্যাঁ গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য এবং গ্রহণযোগ্য না দুটাই বলা আছে 26-এ। 27-এ বলা আছে গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য না। আর 25-এ পুলিশ হেফাজতের কথা বলা নাই, বলা আছে পুলিশের নিকট অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দেওয়া স্বীকারোক্তি। আমার কথা কি তোমরা বুঝতে পারো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা কিন্তু এখানেই কিন্তু ভুল করতেছি। আমরা এইটুকুর মধ্যে ভুল করতেছি না? জি স্যার। জি স্যার, এটুকুর ভিতরে আউলে স্যার। আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে পুলিশ পুলিশের নিকট দেয়া আসামির স্বীকারোক্তি গ্রহণযোগ্য নহে, ইহা সত্য নহে, এটা আমি মানি না। যে পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি দিলে পুলিশের নিকটে আদালত গ্রহণযোগ্য নয়, এটা আমি মানি না। তার মানে গ্রহণযোগ্য। তার মানে কখন গ্রহণযোগ্য? যদি ম্যাজিস্ট্রেট থাকেন, যদি উদ্ধার হয়, তাহলে গ্রহণযোগ্য। বিষয়টা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। গল্প শেষ, সোনার বাংলাদেশ। আচ্ছা, আমরা চলে আসি জনৈক ক গুরুতর আহত অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি হয়ে জ্ঞান ফিরলে তিনি জানান যে জমির সীমানা নিয়ে তর্কাতর্কের এক পর্যায়ে প্রতিবেশী খ এবং তার পুত্র গ পাশের লাঠি দিয়ে ক এর মাথায় আঘাত করে। বিবৃতি প্রদান পরবর্তী ক আবার জ্ঞান হারায় এবং মৃত্যুবরণ করেন। বিবৃতি প্রদানের সময় দুজন চিকিৎসক, দুজন নার্স, সাব ইন্সপেক্টর উপস্থিত ছিলেন, হাসপাতালে পরিচ্ছন্ন কর্মী উপস্থিত ছিলেন।
সেখানে ক্রোড় পরিষ্কারের কাজে তারা নিয়োজিত ছিলেন। ক্রয়ের বর্ণনা কেউই লিপিবদ্ধ করে নাই। এক্ষেত্রে এই ধরনের সাক্ষ্যের বিষয়টি বা সাক্ষ্য গ্রহণের বিষয়টি আলোচনা করুন। অনেকেই অনেক ধারা দিয়েছে, তাই না? 157 ধারা দিয়েছে, কিন্তু এটি হলো 32-1। কারণ আমরা যদি দেখি মৃত্যুকালীন জবানবন্দিতে কি বলা আছে, 32-1টা একবার পড়ে দেখো তো আইনুল। সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে যখন কোনো ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন ওঠে। এটা তো লেখা আছে নাকি আইনুল? সঠিক স্যার। সেখানে কি বলা আছে যে মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠলে যদি হাত দিয়ে না লেখে, কলম দিয়ে না লেখে, তাহলে গ্রহণযোগ্য না? সেটা কি বলা আছে? তাহলে এটি 32-1 প্রশ্ন ছিল যে এটা মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণযোগ্য হবে, তোমরা সেটা উত্তর দেওয়া নাই। তাহলে এই আমরা, রোহল, তোমার জন্য মনে করো প্রশ্ন যেটা সবাই আমরা জানি, মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে, মৃত্যুকালীন জবানবন্দি বলতে কি বুঝেন। কিন্তু এরকম প্রশ্ন আসলে, তো আমি আগেই বলছি, ধারা একেবারেই সহজ, কিন্তু একটু নোয়া খেললে প্যাচ আছে। আমাদের আলমগীর কই আজকে? আলমগীর আসে নাই। নোয়া খেললে প্যাচের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, এটা যেন আমাদের না হয়। আর তোমরা যে যেটাই পরীক্ষা দাও, সাক্ষ্য আইনের 24 থেকে শুরু করে 32 পর্যন্ত কয়েকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তার প্রমাণ আগামীকাল রাতে আমরা জানতে পারবো রুহুলের মাধ্যমে। দেখে নিও, কারণ বাইরে দেওয়ার তো সুযোগ নাই, আন্দাজি তোমাকে দিবে না তো। তোমাকে ওই 19 ধারা দিবে না, তোমাকে 20 ধারাও দিবে না সাক্ষ্য আইনের। কারণ জানে যে তুমি দেওয়ানির বিষয়গুলো তুমি হ্যান্ডেলিং করো না। দুই একটা দিতে পারে দুষ্ট প্রকৃতির লোক ফেল করার জন্য। তাহলে পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। লাইসেন্সবিহীন অস্ত্রের অবস্থান সংক্রান্ত খবর সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টরের করণীয় কি? একজন সাব ইন্সপেক্টরের করণীয় কি? প্রশ্নের উপরে লেখা থাকলো একজন সাব ইন্সপেক্টরের করণীয় কি। এক, লাইসেন্সবিহীন অস্ত্রের অবস্থান সম্পর্কে সংবাদ পেলেন, আর কিচ্ছু না, এক লাইন। প্রশ্নের উপরে বলা আছে সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টরের করণীয় কি। কি করবেন সাব ইন্সপেক্টর যদি লাইসেন্সবিহীন কোনো অস্ত্রের সংবাদ জানতে পারেন, রুহুল, কি করবেন? স্যার, সাক্ষ্যের 25 ধারা স্যার। আরে আহ, সাক্ষ্য আইন না, পুলিশ আইনের 25 ধারা স্যার 25 ধারা। নাকি অস্ত্র আইনের 25 ধারা। তার মানে স্যার লাইসেন্সবিহীন কোনো অফিসারের অস্ত্রের 25 ধারা সংবাদ স্যার পেলে আবেদন করবেন। পুলিশের কাজ হবে এই অস্ত্র আইনের 25 ধারা অনুযায়ী তল্লাশি পরোয়ানার জন্য আদালতে আবেদন করা। এটাই তো নাকি? জি স্যার, জি স্যার। তাহলে আপনি সাব ইন্সপেক্টর হিসেবে কি করবেন? আমি সাব ইন্সপেক্টর হিসেবে এরকম কোনো অস্ত্র কোথাও লুকিয়ে আছে মর্মের সংবাদ পেলে অস্ত্র আইনের 25 ধারা অনুযায়ী তল্লাশি পরোয়ানা সংগ্রহের নিমিত্তে সংশ্লিষ্ট আদালতে আবেদন করব। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এগুলো যেন ভুল না হয়। প্রথমে লাগবা, দেখতে হবে যে অস্ত্র আইনের 25 ধারায় উল্লেখ করা আছে কোন স্থানে অস্ত্র বা গোলাবারুদ লুকায়িত আছে মর্মে পুলিশের নিকট সংবাদ আসলে পুলিশ সেটি তল্লাশি পরোয়ানা সংগ্রহ করে তল্লাশির ব্যবস্থা করবেন। আমি এই ডিউটি করাকালে যদি জানতে পারি, তাহলে আমি তল্লাশি পরোয়ানার জন্য আবেদন করবো। এটাই আমার কাজ। বিষয়টা ক্লিয়ার? আমি আনবো, উদ্ধার করব, এ করব, সে করব, গলায় দেব, যদি মানুষ পাই গ্রেপ্তার করবো, খাওয়া লাভের সুযোগ নেই। তোমাকে বুঝতে হবে এই প্রশ্নটি অস্ত্র আইনের 25 ধারার প্রশ্ন। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। কি নাজমল, কিছু বলবা? না স্যার। স্যার আবেদন পর্যন্ত শেষ? কি করবা তুমি? তোমার কি অস্ত্র উদ্ধার বলছে, করবো না স্যার? তোমার কি জব্দ বলছে তালিকা যে করবো আপনি না? কি পদ্ধতি অনুসরণ করে অস্ত্রটা উদ্ধার করবেন? প্রশ্নে বলা আছে যে বেআইনি অস্ত্রের সংবাদ পেলে পুলিশের করণীয় কি। প্রশ্নে কি বলা আছে যে আপনি গোপন সংবাদে জানতে পারলেন কোন স্থানে একটি বেআইনি অস্ত্র লুকায়িত আছে, কি পদ্ধতি অনুসরণ করে উক্ত অস্ত্রটি আপনি উদ্ধার করবেন, ব্যাখ্যা দিন। প্রশ্ন কি এরকম আসছে নাকি? না। আহ ওই লাঠি নিয়ে পড়াইতে হইতো, বুঝছো? লাঠি নিয়ে পড়াইতাম আর তোমার নাকের মধ্যে বাড়ি মারতাম, তাহলে ঠিক হইতো। এত বছর পড়ানোর পরে কালকে সকালে পরীক্ষা, তুমি এমন করছো যে স্যার আর কিছু হবে নাকি?
যাক, নেক্সট প্রশ্ন। গভীর রাতে, আমরা কিন্তু প্রশ্নের প্রথমে বলেছি সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টরের করণীয় কি। গভীর রাতে টহল ডিউটি করাকালে চোরাই মাল প্রাপ্ত হলেন, রুল কত ধারার উত্তর? রুল শোনা যায় না বাবা? 550 স্যার। গুড, ক্লিয়ার, তোমার জ্ঞান আছে। অর্থাৎ আমরা কি লিখবো তাহলে, উত্তরটা কিভাবে লিখবো? প্রথমে লিখবো সিআরপিসির 550 ধারায় উল্লেখ করা আছে, চোরাই বা সন্দিগ্ধ বা চোরাই মাল প্রাপ্ত হলে পুলিশ অফিসার তাহা আইন অনুযায়ী নিজের হেফাজতে নেবেন এবং হেফাজতে নেওয়ার বিষয়টি সম্পর্কে তিনি যে ভারপ্রাপ্ত কর্মকর্তার অধীনস্থ তাকে বিষয়টি অবহিত করবেন। এটুকুই কাজ। কিন্তু পরে অ্যারেস্ট করবো না, ওই ঘোড়ার ডিম। চোরাই মাল প্রাপ্ত হলে আপনার করণীয় কি? আমরা কি বলেছি কোনো ব্যক্তির কাছে যদি চোরাই মাল পাওয়া যায় তাহলে করণীয় কি? আমরা কি এটা বলছি নাকি? কেন নাম্বার কম পাই? আইনুল, সঠিক স্যার। নাম্বার কম পাওয়ার কারণ কি আমরা বুঝতেছি? জি স্যার। ঘাবড়ানো যাবে না। পরীক্ষা দিতে গেলা, বর্তমানকার অফিসাররা, নতুন নতুন অফিসার আসছে, খুব হেলামালা, বুঝতে পারছো? আবার যারা উড্র হয়েছে তারাও কিন্তু পরীক্ষার হলে ডিউটি থাকবে। তারা কবে শালা তোরা আমারে খারাপ করেছস, দাঁড়া। কিন্তু প্রশ্ন তো তোমার এই খারাপ দিতে পারবে না। ঘাবড়ানো যাবে না, ঠান্ডা মাথায় সুন্দর করে লিখতে হবে। 5 মিনিটের রেস্ট। রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞা লিখুন। রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে? রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞা কত? পেনাল স্যার কোডের 124 রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজুর পদ্ধতি আলোচনা করুন। সরাসরি কি থানায় রুজু হবে রাষ্ট্রদ্রোহিতার মামলা? না স্যার, 196 বলা আছে। 196 কি বলা আছে সেখানে? যে এরকম ঘটনা হলে 196 দ্বারা অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারপর মামলা হবে নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার, সরকারের অনুমতি ছাড়া সরকারের হবে না স্যার। অনুমতি ব্যতীত আমলে গ্রহণ করা যাবে না। কোন কোন কারণে একজন পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না? পেনাল কখন কোডের পারবেন না? 93 ধারার শর্ত সব। কি কখন? কথাটা তো বুঝলাম, সবাই তো জানি 99 ধারা, কখন পারবেন না? কখন পারবেন না বলো? ভালো করে বোঝো, কালকে তো এত পড়ালাম তোমরা বোঝো নাই। একজন সরকারি কর্মকর্তা তখনই দেহ রক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না যখন কিনা পেনাল কোডের কি 100 ধারার 101 এবং 2 কি বলা আছে, অর্থাৎ তার জীবনের প্রতি হুমকি আসে নাই ততক্ষণ পর্যন্ত তিনি দেহ রক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আমার কথা বোঝা যায়? কি বলা আছে দেখো তো। কোন সরকারি কর্মচারী পদমর্যাদা বলে সরকারি দায়িত্ব পালনকালে যে কাজটি আত্মরক্ষা এবং সম্পত্তি রক্ষার অধিকার আওতায় পড়ে, সেক্ষেত্রে সরকারি কর্মচারী লোক আত্মরক্ষা এবং সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। এখানে কি কথা বলা আছে? আর একটা বলা আছে, কোন ব্যক্তি জানেন যে যে ব্যক্তিটি এই কাজটা করতেছে যদি সরকারি কোনো আশ্রয় নেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। বিষয়টা কি বুঝতে পারছো না বোঝো নাই? কি তোমরা কি আমার কথা শুনতেছো? জি জি স্যার। স্যার, শুনতে শুনতেছি পাচ্ছি স্যার। বলো। স্যার, এই হ্যাঁ, ক্ষেত্রে বলো। সে 3টা ধারা দিব না 2টা ধারা দিব স্যার? কিসের? এই প্রশ্নে স্যার 3টা ধারা দিব না 2টা স্যার? 99 ধারা, 99 1 এবং 2, মানে ধারা নাই তো প্যারা, শুধু 99 ধারা দিবা তুমি। শোনো, প্রশ্ন আসছে কিরকম, সম্পত্তি রক্ষায় চোরের মৃত্যু ঘটানো যায় কি? এর উত্তর কোনটা? না স্যার, যায় না। না। তাহলে আমরা কি লিখবো? উত্তরটা কিভাবে লিখবো? কি লিখবো বলো?
কি লাগবো আমরা? দণ্ডবিধির 103 ধারা থেকে শুরু করতে হবে স্যার। আরে দূর হ। আমরা কি লিখবো বুঝোই নাই তোমরা। আমরা লিখবো পেনাল কোডের 103 ধারায় উল্লেখ করা আছে সম্পত্তি রক্ষার প্রয়োজনে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটানো যায়, কিন্তু সেখানে সম্পত্তি রক্ষায় চোরের মৃত্যু ঘটানো যাবে বিষয়টি উল্লেখ করা হয়। আলোচ্য প্রশ্ন অনুযায়ী সম্পত্তি রক্ষার প্রয়োজনে চোরের মৃত্যু আইনে গ্রহণযোগ্য নয়। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কি রাশেদ, আমার কথা কি বুঝতে পারছেন না বোঝো নাই? স্যার আর একবার বলেন, শুনতে পাইনি স্যার, আস্তে কথা আসছে। সম্পত্তি রক্ষায় চোরের মৃত্যু ঘটানো যায় কি? আমরা লিখব পেনাল কোডের 103 ধারায় উল্লেখ করা আছে সম্পত্তি রক্ষার প্রয়োজনে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না, কিন্তু সেখানে সম্পত্তি রক্ষায় চোরের মৃত্যু ঘটানো যায় এই বিষয়টি আইনে উল্লেখ করা নাই। সেক্ষেত্রে সম্পত্তি রক্ষায় চোরের মৃত্যু আইনে গ্রহণযোগ্য নয়। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। স্যার হ্যাঁ। ওই যে 103-4 বলা আছে, ওখানে তো স্যার যদি চুরি করার সময় যদি আত্মরক্ষা অধিকারের ক্ষেত্রে যদি মৃত্যু ঘটানো বা আঘাতের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ভালো করে পড়ে দেখো, ওইটা শেষের প্যারাটা ভালো করে পড়ে দেখো। ওখানে আঘাত বাধাপ্রাপ্ত অনেক কিছু বলা আছে। চুরি করতে গিয়ে বাধাপ্রাপ্ত আঘাত হলে তখন আর চুরি থাকে না, আক্রমণ করলে চুরি থাকে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক ঘোড়ার আছে। ডিম পড়া নাই কিছু নাই, হুট করে একখান কয়া দিল। একটা প্রশ্ন আসছে তোমাদের পরীক্ষার। ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির পকেট মারিবার উদ্দেশ্যে আক্রমণ করেন, কিন্তু জনগণ তাকে ধৃত ধরে ফেলায় সে পকেট মারতে ব্যর্থ হয়। কত ধারার অপরাধ? 511 স্যার। 511। ভালো করে বোঝো। কত সালে কত? 500। গুড। রুহুল কত ধারা? ও জানবে না। স্যার 511। আইনুল কত ধারা? 393 স্যার, দস্যুতার সঠিক চেষ্টা। উত্তর 393। এই জন্য ঘোড়ার ডিম বোঝে না তো, এখানে পাশে নাই। খ নামক ব্যক্তির পকেট মারার উদ্দেশ্যে আক্রমণ করলো, তো পকেট মারা কি চুরি? চুরি করতে গিয়ে যদি আক্রমণ করে তখন কি চুরি থাকে না দস্যুতায় পরিণত হয়? দস্যুতে দস্যুতা পরিণত পরিণত হয়। হয়েছে। তা সে দস্যুতা করতে ধরছে, জনগণের সাথে হাতে নাতে ধরছে, তখন কি হলো? দস্যুতার চেষ্টা হবে। তো দস্যুতার চেষ্টা ধারা কত? 393। জি স্যার। এগুলো বোঝো, পরীক্ষায় আসছিল। এটা পরীক্ষায় আসছিল, জানো তো নাকি? আমাদের পরীক্ষা ছিল স্যার। এই জিনিসগুলো বুঝতে হবে। যাও। আহ সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী সরকারি কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র গৃহীত হলে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিতে পারেন? একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি চার্জশিট অ্যাকসেপ্ট হয়, কি করতে পারবেন? চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে পারবেন নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা তদন্তকালে আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা তদন্তকালে পেনাল কোডের একটি ধারা অপরাধ প্রমাণিত হয়েছে জানতে পারলেন বা প্রমাণ পেলেন, কি করব রোল? নারী শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত মামলার তদন্তকালে পেনাল কোডের 326 ধারার একটি অপরাধ প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে কি হবে? কি? স্যার 27-3 উপধারা হবে স্যার। কি হবে? শহীদ কিছু বোঝো? শহীদ, শহীদ আদু ভাই বোঝে না। স্যার কি স্যার হবে বলেন স্যার। আইনুল? কি হবে একটু ভালো করে বোঝার চেষ্টা করো।
প্রতিবারে তো খালি পাশ করো, নারী কিন্তু শিশু পাশ নির্যাতন করলে তো দমন হবো আইনের না। 27-এর 3 ধারা স্যার। তার ন্যায় মানে বিচারের স্বার্থে স্যার হ্যাঁ, একই আদালতে বিচার করা যাবে স্যার। না, তদন্তকারী কর্মকর্তা কি করবেন? তদন্তকারী ও কর্মকর্তা আচ্ছা, ওই চার্জশিটের সাথে প্যানেল করে 326 ধারার কথাটিও অপরাধের প্রমাণের উল্লেখ বিষয়টা করে উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করবেন, এই জি তো স্যার, নাকি? জি সঠিক স্যার। স্যার। জি স্যার। 27-এর 3 ধারা, রুহুল। স্যার, নারী শিশু আইনে যখন মামলা হয় স্যার, হুম। তখন দণ্ডবিধির সাথে দিয়েও স্যার মামলা করা যায় স্যার, এজাহার নেওয়া যায় স্যার। আমি আমি এই মামলা তদন্ত করছি একটা এরকম আর স্যার। সেটাই তো আমরা এখানে বলছি। তুমি কি করবা? তুমি জি স্যার। তদন্তকালে দেখলা যে এরকম পাইছি, তখন কি করবা? ওই নারী শিশুর সাথে তদন্ত সমাপ্ত করে একই চার্জশিট দিবা, এই তো নাকি? স্যার আমি একটা চার্জশিটেই স্যার দিয়ে দিব স্যার, একটা চার্জশিটেই সমস্ত হ্যাঁ, ধারা উল্লেখ সেটা করে কত দিব স্যার। ধারায় তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, কত ধারায়? স্যার নারী শিশু আইনের 27-এর 3 ধারায় স্যার। মানহানির বলতে কি বুঝেন? ভালো কথা, আচ্ছা মানহানির, আমরা মানহানির বিষয়টি বাদ দিলাম। মানহানির, আচ্ছা, আসামি শনাক্তকরণের প্রচলিত পদ্ধতির নাম লিখুন। আসামি শনাক্ত করার জন্য প্রচলিত একটা নিয়ম, অর্থাৎ কিভাবে আসামি আইডেন্টিফাই করা যায়, অর্থাৎ শনাক্তকরণ মহড়া বলতে কি বুঝেন, বা টিআইপি কাকে বলে? এটা পিআরবি কত? 282। 282 স্যার। তাহলে আমরা কি লিখবো? যে পিআরবি 282 বিধি অনুযায়ী আসামি শনাক্তকরণের প্রচলিত পদ্ধতির নাম টিআইপি বা শনাক্তকরণ মহড়া। পিআরবি 282, আচ্ছা এখন প্রশ্ন হলো আসামি শনাক্তকরণের যে কোনো একটি পদ্ধতি আলোচনা করুন। তার মানে কি? কোনো অপরাধের দায়ে কোনো ব্যক্তিকে শনাক্ত করিবার প্রয়োজন দেখা দিলেই ম্যাজিস্ট্রেট বা একজন সাব রেজিস্ট্রার অথবা মামলার আগ্রহী নয় এমন 2জন ব্যক্তির সম্মুখে মামলার কার্য বিবরণী পরিচালনা করতে হবে। সন্দেহভাজন একজন লোক হলে তার সাথে কমপক্ষে 10জন ব্যক্তি দিতে হবে। সন্দেহভাজন 2জন হলে 20 বা 20 বা 30 জন একই পোশাক পরিহিত অবস্থায় ব্যক্তিদের সেখানে উপস্থিত করতে হবে। এবং এই শনাক্তকরণ মহড়া পরিচালনা করার পূর্বে আসামিকে যাতে, অর্থাৎ সন্দেহজনক ব্যক্তিকে যাতে কোনো সাক্ষী না দেখেন সেটা নিশ্চিত করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ শনাক্তকরণ মহড়া কিভাবে পরিচালিত হয়ে থাকে, পরিচালনা হয়ে থাকে সাধারণত কারা অভ্যন্তরে, কিন্তু আমরা রাজারবাগে অনেক করছি। তাহলে একজন যদি আসামি অভিযুক্ত থাকে তার সাথে 10জন, 8 থেকে 10জন দিতে হবে। আর যদি 2জন থাকে 20 থেকে 30 জন তার সাথে অন্য নিরপরাধ ব্যক্তি দিতে হবে, অথবা একই রকমের ব্যক্তি দিতে হবে যাতে শনাক্ত করতে পারে। এটি হলো পিআরবি 282-র প্রশ্ন। বুঝতে পারছো? কি কারো কোনো মন্তব্য আছে এই সম্পর্কে? না না স্যার। স্যার। হ্যাঁ, বলো, কিছু বলবা নাকি কেউ? আচ্ছা, ভালো কথা। একটা প্রশ্ন আসছিল, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার করতে গিয়ে জানা গেল যে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর জন্য ঘটনা সাজানো হয়েছে। এটা কত ধারার অপরাধ? দণ্ডবিধির 182। 182 স্যার। 192। যাক, ভালো হয়েছে। আমরা চলে আসি দুর্নীতি দমন কমিশন আইন 2004। এখানে এই দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ অনেক কিছু বিষয় এখানে উল্লেখ করা। দুর্নীতি বা আয় বহির্ভূত, এখানে আমরা যে বিষয়টা দেখব, এই দুর্নীতি দমন কমিশন আইনের 27 ধারায় যে বিষয়টি বলা আছে যে আয়, আয়ের উৎস বহির্ভূত কোনো সম্পত্তি দখল, অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার জ্ঞাত আয়ের বহির্ভূত কোনো সম্পত্তি তার দখলে রাখেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে। অর্থাৎ তোমার ইনকামের বাইরে
তোমার যে বৈধভাবে ইনকাম, এর বাইরে যদি তোমার কাছে কোনো সম্পদ থাকে, তাহলে এই দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী তোমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে। তো এই দুর্নীতি দমন কমিশন আইনের 27 ধারায় যে কথাটি বলা আছে, কোনো ব্যক্তি তার নিজের নামে বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তির নামে এমন কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখলে রেখেছেন, মালিকানা অর্জন করেছেন, যা অসাধু উপায়ে অর্জিত। আমি আর একটা কথা বলি এখানে, এখানে কথা বলি। ক নামক ব্যক্তি, ক নামক নারী, ক নামক নারী তার স্বামীর মানিব্যাগ থেকে 1,000 টাকা অপহরণ করে ভিক্ষুককে প্রদান করেন। এটি কি আইনে অপরাধ? বলো। অপরাধ। জি স্যার, অপরাধ। অপরাধ। অনেক দুষ্ট প্রকৃতির লোকেরা কিন্তু লেখছেন 27 ধারা অনুযায়ী পেনাল কোডের কোনো অপরাধ না। তার মানে 27 ধারা সে বোঝেই না। কেন আমি এই 27 ধারা পড়াতে গিয়ে পেনাল কোডের 27 ধারার কথা বললাম? কারণ এই দুর্নীতি দমন কমিশন আইনের 27 ধারার সাথে পেনাল কোডের 27 ধারার কিছুটা মিল আছে। কারণটা হলো, ওই 27 ধারার বক্তব্যটা হলো তোমার জমি, তোমার আওতায় তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পরিবার তোমার আন্ডারে আছে, তাদের যে সম্পত্তি ধরে নিতে হবে সেটা তোমার মাধ্যমে অর্জিত হয়েছে, যদি কিনা তারা উপযুক্ত ব্যাখ্যা দিতে না পারে। তো এই যে দেখা যায়, এটা হলো তার বক্তব্য, আর এখানে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাখছে যে এটা তার কোনো অপরাধ হবে না আমি টাকা নিলে। যারা না বোঝে, এই দুর্নীতি দমন কমিশন আইনের 27 ধারায় বলছে তোমার নামে টাকা আছে, তোমার নামে সম্পদ আছে, তোমার পরিবারের কোনো আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে, বউয়ের নামে আছে, এই যে বিষয়গুলো আছে, এটা ধরে নিতে হবে তোমার আয়ের উৎসের মাধ্যমে তারা এটা করেছে। কারণ ওই সম্পদের বিবরণীর সময় তোমাকে হিসাব দিতে হবে তোমার স্ত্রীর কি সম্পত্তি আছে। বিবরণী দিছো না তোমরা? দিছো? স্ত্রীর জায়গা জমি কি আছে, সন্তানের নাম কি, সন্তানের জায়গা জমি আছে কিনা, তোমার জমি আছে কিনা দাও নাই? কে? জি স্যার, সম্পদের বিবরণী হিসাব দিছো তোমরা? হয়নি স্যার। এটা দিতে হয়। ডেইলি তো স্যার, কি দিব? নিবে না থাকলেও যাক, আপনার দরকার নাই। এখানে যে কথাটি বলেছে যে তুমি তোমার পরিবার পরিজন, তোমার আন্ডারে যারা আছে, ছেলে মেয়ে, তোমার স্ত্রী, তাদের নামে যদি জ্ঞাত আয়ের বহির্ভূত কোনো সম্পদ থাকে বা তাদের দখলে থাকে, এবং সেখানে যদি অসঙ্গতি বলিয়া মনে করি বা যথেষ্ট কারণ থাকে, তাহলে উক্তরূপ সম্পত্তি দখল সম্পর্কে আদালতের নিকট বিচারের সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করিতে ব্যর্থ হলে সে ব্যক্তি 10 বছর শাস্তির কথা এখানে উল্লেখ করা আছে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? ভালো বুঝি না এটা। এখানে জ্ঞাত আয়ের বহির্ভূত কোনো সম্পদ যদি কোনো ব্যক্তি দখলে রাখেন, তার শাস্তির কথা বলা হয়েছে এই ধারায়। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। 27 ধারায় তাতে বলা হয়েছে তুমি, তোমার আত্মীয় স্বজন ইত্যাদি। আমরা এখন অন্য বিষয়ে একটা আলোচনা করব এখানেই। আমি খুঁজে বের করি আগে কোথায় আছে এখানে। আর ওটা কি 403 দ্বারা হবে না স্যার? না, 403 আবার কি? 403 কোনটা? স্যার ওই যে কারণ মানিব্যাগ থেকে বউ টাকা দিয়ে দিল। না, ওটা 379। আমি চলে আসি, তোমরা বুঝবা না এগুলো। আমাদের বেনজির স্যারের নামে যখন ঘটনা ঘটলো, তখন আমি এটাকে একটু আলোচনা করেছি মাত্র। এখানে অনেক কিছু বলা আছে। ফাঁদ পাতা, ফাঁদ পাতা কাকে বলে? ফাঁদ পাতা জানো? মাঝে মাঝে দেখো না, ওই টাকা দিয়ে ধরাই দেয়, ঘুষ দেওয়ার সময় হাতে নাতে ধরে দুদকে, এটি হলো ফাঁদ পাতা, ট্রাপ কেস। এই দুর্নীতি প্রতিরোধের নিমিত্তে আইনের তফসিলভুক্ত অপরাধের সহিত জড়িত কোনো ব্যক্তিবর্গকে হাতে নাতে ধৃত করিবার উদ্দেশ্যে তদন্তের দায়িত্বপ্রাপ্ত কমিশনের অনুমোদন ক্রমে তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ফাঁদ পাতা ট্র্যাপ কেস প্রস্তুত করতে বা পরিচালনা করতে পারবেন। জাল টাকাটাকে বানিয়ে তোমার ধরতে পারবে।
বা তোমাকে ঘুষ দেওয়ার সময় হাতে নাতে ধরতে পারে, ভাই নেন টাকাটা নেন, নিয়ে ধরাই দিতে পারবে। ট্র্যাপ কেস, এটা জানো কি ফাঁদ পাতা? এটা দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 16 ধারায় বলা আছে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই আরেকটা রহুল, তুমি একটা জিনিস দেখো, দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী বা দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী কখন একজন ব্যক্তির সম্পত্তি অবরুদ্ধ বা ফ্রিজিং করা যায়? আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? রহুল, স্যার বুঝছি স্যার, ফ্রিজ করা হয়েছে। অর্থাৎ জ্ঞাত আয়ের বহির্ভূত যে সম্পদগুলো আছে, আমাদের বেনজির সাহেবের জমি যতগুলো আছে সেগুলো যে, ওনার এই সারের জমিগুলো যে এখন তত্ত্বাবধায়ক নিয়োগ করছে, আটক করছে, বিক্রি করতে পারবেন না, ই করতে পারবেন না, এটাই হলো দুর্নীতি দমন কমিশন আইন নয়, দুর্নীতি দমন কমিশনের বিধিমালা আছে। সবাই মানে আইনে খুঁজছো যে কোন ধারায় কি করলো, এগুলো খুঁজবা? তোমরা তো পড়াশোনা করো না। রাস্তা দিয়ে যাওয়ার সময় লেখা আছে এই সম্পত্তিটি সিআরপিসির 145 ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, পরে দেখবা কি লেখা আছে। তাহলে 18 ধারার মধ্যে বলা আছে অপরাধলব্ধ সম্পত্তি অবরুদ্ধকরণ এবং ক্রোকের আদেশ। আমার কথা কি বুঝতে পারছো রোল? জি স্যার। এবং 18-র গতে বলা আছে অবরুদ্ধকৃত সম্পত্তি ক্রোক এবং রিসিভার নিয়োগ। ওই যেমন ওনার রিসোর্ট বিসোর্ট গুলা বিভিন্ন জায়গায় রিসিভার নিয়োগ করছে না, এটা কি আমার কথা বুঝতে পারছো? নাই বোঝো নাই, ঘোড়ার ডিমও বোঝো নাই। একই ঘটনায় আপনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্য থানা এলাকার আমলযোগ্য অপরাধের সংবাদ পেলে আপনার করণীয় কি? এটা কত ধারার প্রশ্ন? এআরবি 248 ধারা প্রশ্ন স্যার। 248। পিআরবি ক 248 মনে রাখবা ভালো করে। 248 ক। আচ্ছা, গুড। একই অপরাধ সম্পর্কে নালিশি এবং পুলিশি মামলা চলতে থাকলে অনুসরণীয় পদ্ধতি কি? কত ধারা? 205-এর ঘ। 205। এসব রোহল কি শোনো কিছু? উনি স্যার, কিন্তু আমি তো এই এই এখনকারটা আগেরটা কিন্তু জানি না স্যার। এই যে 248 এখন যেটা বললো স্যার, জানি না, জানা নাই স্যার। যদি আসে, আপনি সবুজবাগ থানার অফিসার ইনচার্জ, অপর থানা এলাকার কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পেলে আপনি কি দায়িত্ব পালন করবেন? মানে অন্য থানার ঘটনা পেলে ধাক্কে ফালাই দেবো খিলগা রেলগেটে নাকি? হ্যাঁ, স্যার কি করতে হবে এটা স্যার জানি, কিন্তু ধারাটা জানি না স্যার। পিআরবি 248, জি স্যার। ধাক্কে ফালাই দিও না। আচ্ছা, তারপরে একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা এবং পুলিশি তদন্ত চলতে থাকলে অনুসরণীয় পদ্ধতি কি জানো রোহন? না স্যার। সিআরপিসির কত? 205-এর ঘ। 205-এর ঘ, এগুলো বুঝে নাও। যাই হোক, তোমাদের এখন প্রশ্নের উত্তর শুনি, আমি বহুত বললাম। আগামীকাল শুক্রবার, কালকে সকালে কোনো ক্লাস আমরা নেব না, তবে রাতে আমরা ওই রুহুলের প্রশ্নটা যেভাবে হোক আমরা অবশ্যই পাবো, আমরা আলোচনা করব। তাদের সময়টা আমি জানিয়ে দেব, ঠিক আছে? জি স্যার। জি স্যার। কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার আমার স্যার একটু বলা আছে যে মানে আদালতের কাছে যে আবেদন করবো যে অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক যে তল্লাশি পরোয়ানা ইস্যু করবো, তাহলে এটা কি আমি সরাসরি করব না কর্তৃপক্ষের মাধ্যমে করব, এই কথাটা উল্লেখ থাকবে কিনা? আবেদন ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমেই করতে হবে। হ্যাঁ, এরপরে কারো তাহলে আমি কিছু? স্যার, স্যার আমার একটা প্রশ্ন স্যার স্যার। মিথ্যা হ্যাঁ, সাক্ষ্যদানের সৃষ্টি, এটা একটু স্যার একটু সম্পর্কে একটু বলেন স্যার। মিথ্যা সাক্ষ্যদান একটা হলো তোমার
ট্রাঙ্কে কিছু লুকিয়ে রেখে পুলিশকে সংবাদ দেওয়া হলো, এটা হলো মিথ্যা সাক্ষ্য সৃষ্টি। আর কোর্টে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া হলো মিথ্যা সাক্ষ্য, সত্য ঘটনাটাকে লুকিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো, সেটা আরেকটা। বিষয়টা বুঝতে পারছো? স্যার আমার একটা ছোট্ট স্যার প্রশ্ন স্যার। ধারা হবে একটা, স্যার 182 ধারা, আর একটা একশো আহ, এটা এই 91 ছেলে ধারা হবে। বোঝেও না কিছু না, ঘোড়ার ডিম। বলো আকিল রুহুল, ভাই, বলো আগে। আকিল ভাই স্যার থামেন। 304 আর 304-এর পর পার্থক্যটা বুঝি না স্যার আমি এই কোনটা দণ্ডবিধি কোনটা? স্যার। 304। 304-এর ক, 304 স্যার। 304-এর ক। 304-এর কটা হলো অপরাধজনক নরহত্যা, অর্থাৎ খুন হয়নি, লোকটাকে মারা হয়েছে। এখানে দুটো বিষয়, একটা লোককে কেউ যদি হত্যা করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অপরাধজনক নরহত্যা, পেনাল কোডের 299 ধারার উদাহরণ। আর একটা হলো খুন, 300 ধারার উদাহরণ। তো এই 300 ধারার যে খুনটা, এই 300 ধারার খুনটার শাস্তির কথা বলা হয়েছে শুধুমাত্র পেনাল কোডের 302 ধারায়। আর অপরাধজনক নরহত্যার শাস্তিটাকে ভাগ করা হয়েছে। রোড অ্যাক্সিডেন্টে মার্ডার, সেটাও কিন্তু অপরাধজনক নরহত্যা। চিকিৎসকের অবহেলার কারণে মৃত্যু, এটাও কিন্তু অপরাধজনক নরহত্যা। আবার একটা লোককে হত্যা করার উদ্দেশ্যে বা হত্যা করার উদ্দেশ্য নয়, তাকে গুরুতর আঘাত করিবার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়েছে, কিন্তু সে লোকটি মারা গেছে, সেটাও কিন্তু অপরাধজনক নরহত্যা। 304-এর বিষয়টি হলো পেনাল কোডের 299 ধারায় যেটা বলা হয়েছে অপরাধজনক নরহত্যা এর শাস্তি। আর 304-এর কতে বলা হয়েছে তুমি বা থানায় তো এগুলো অনেক পেয়েছো, সাত থেকে মরে গেছে কাজ করার সময় শ্রমিক, বাড়িওয়ালার কি দায়িত্ব ছিল? শ্রমিক যাতে না মরে, অবহেলা জনিত কারণে মৃত্যু। বাড়ি কাজ করতেছে, ওর থেকে সিমেন্টের বস্তা নিচে পড়ে রাস্তায় চলমান মানুষ মারা গেছে, এটা অবহেলা জনিত কারণে মৃত্যু। ডাক্তার সাহেব চিকিৎসা করতেছেন, উল্টাপাল্টা ইনজেকশন দিয়েছেন, এটাও অবহেলা জনিত কারণে মৃত্যু, যদি মারা গিয়ে থাকে। বিষয়টা ক্লিয়ার? বুঝছি স্যার। স্যার আরেকটা বিষয় স্যার, 379 আর 403-এর ভিতরে স্যার কি পার্থক্য স্যার? 379 হলো চুরির শাস্তি, 403 হলো জি স্যার। তুমি আর রাস্তায়, শোনো, রাস্তায় যাওয়ার সময় কিংবা যে কোনো একটা স্থানে একটা মাল পেয়েছো, তার কোনো মালিক টালিক নাই। যেমন আমরা একটু আগে পড়ালাম পুলিশ আইনের 25 ধারা, বেওয়ারিশ, দাবিদার বিহীন, মালিক বিহীন কোন সম্পত্তি পেলে পুলিশ কি করবেন? হেফাজতে নিবেন, হেফাজতে নেওয়ার বিষয়টি সংক্রান্তে আদালতকে জানাবেন। তুমি হেফাজতেও নিয়েছো, কিন্তু কাগজ কলমে না, পকেটে নিয়ে নিজের কাজে ব্যবহার করতেছো, সেটি 403। অর্থাৎ তোমার উচিত ছিল এর মালিককে খুঁজে বের করা বা থানায় জমা দেওয়া, না দিয়ে নেওয়া, এটা তুমি পেনাল কোডের 403 ধারা অনুযায়ী অপরাধজনক আত্মসাৎ বা তছরূপ। বুঝছি স্যার। জি স্যার। হ্যাঁ, কে জানে কি বলতে চাইছিলা, বলো। স্যার, হ্যাঁ, প্ররোচনাকারী তার কৃত অপরাধের জন্য কোন কোন ক্ষেত্রে রেহাই পেতে পারে? এই প্ররোচনাকারী এটা প্যানাল কোডের মনে হয় 165-র খ না কত জানি আছে এখানে, না? 165 খ স্যার। বুঝতে পারছো? জি স্যার। আর কারো কিছু? আহ, ফারুক কিছু বলবা, ফারুক? না স্যার, তেমন কিছু বলবো না স্যার। যাই হোক, সবাই ভালো থাকো। কালকে সকালে আর ক্লাস হচ্ছে না, আগামী কালকে রাত্রে আমরা অবশ্যই ক্লাস নেব। একটু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে খেয়াল রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার রোল, জন্য সবাই দোয়া করুন স্যার, আমার জন্য সবাই সবাই দোয়া তোমার করবেন জন্য স্যার। দোয়া করবে, আল্লাহ তোমাকে হেফাজত করুক, তোমার পরীক্ষা ভালো হবে। তবে একটা কথা শুনে রাখো, পরীক্ষার প্রশ্ন কালকে যেহেতু উইথ বুক, অনেক লিখতে হবে, কিন্তু আজে বাজে লেখা যাবে না। আগে প্রশ্নটা সম্পর্কে কমপক্ষে 3 বার পড়বা, A to Z। তাহলে আমি যতগুলো পড়াইছি আমার কথাগুলো তোমার মনে আসবে। আমি আর সময়ের অভাবে অনেক কিছু পড়াতে পারলাম না, কারণ তুমিও আসছো মাসখানেক হয়েছে, 1 মাসে তো আর ক্লাস করা যায় না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে কথা হবে। আর তুমি সাহস রেখে পরীক্ষা দিবা, ঠিক আছে? কোনো গাইড নিয়ে যাবা না, মূল বই নিয়ে যাবা, পুলিশ হ্যান্ডবুক, PRB, মাইনর অ্যাক্টের বই, ঠিক আছে? জি স্যার। ধন্যবাদ। কোনো ওই স্কেল মেস্কেল হাবিজাবি টানাটানি কিছু দরকার নাই, সুন্দর মতো ঠান্ডা মাথায় লিখবা।
প্রথমে যেটা তোমার মনে আছে সেটা লিখবা, আর একজন ভুল লিখতেছে, কিছু বলার দরকার নেই, তোমারটা তুমি লিখবা। তুমি যদি সাহায্য নিতে হয় পরে নিবা, পরে দেখা যায় ওর সাহায্য নিতে গিয়ে নিজেরটা ভুলে গেছো। তোমার 120-এর দরকার, তোমার 150-এর দরকার নাই। ভালো থাকো, ধন্যবাদ। জি স্যার।